আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো বা আজকে আমাদের যে উইক ফোরে আমাদের যে লেসন সেটা হলো ডিজাইন মেথোডোলজি। সবাই আমাকে শুনতে পাচ্ছ ক্লিয়ার? ওকে, ডিজাইন Yes, মেথোডোলজি। sir. হ্যাঁ, ডিজাইন মিনস আমরা বুঝে থাকি একটা নকশা বা একটা আকৃতি বা একটা ধরন, তাই তো? স্ট্রাকচার একটা সিনোনিম, স্ট্রাকচার যেমন বুঝি আমরা এরকম ডিজাইন, ডিজাইন করা কোনো কিছু আঁকা আঁকি এরকম ডিজাইন করা। তো মেথোডোলজি, মেথোডোলজি শব্দটা আসলে মেথড থেকে, হ্যাঁ, মেথড বা মেথড বলতে আসলে আমরা কি বুঝে থাকি, একটা পদ্ধতি, কিভাবে, ঠিক আছে? যেমন ধরো আসলে আমরা বললাম যে আমাদের পরীক্ষা হবে, যেমন ধরো তোমাদের পরীক্ষার কথাই বলো যে আমাদের পরীক্ষাটা আসলে কিভাবে হবে, ঠিক আছে, তাই না? হ্যালো, হ্যাঁ, তোমরা Yes, প্রশ্ন sir. করলা, তাই আমি জি স্যার। বললাম অবজেক্টিভ হবে বা ধরো শর্ট কোয়েশ্চেন হবে, শর্ট অ্যান্সারিং সেশন হবে। এই বিষয়টা হলো আসলে এইরকম, বুঝতে পারছি? ওকে, তো Yes, sir. ডিজাইন মেথোডোলজি, তো আমরা এখানে ডিজাইন তো আর এরকম পরীক্ষার জন্য প্রশ্ন ডিজাইন করব না বা প্রশ্ন অ্যান্সার আসলে খুঁজবো না। আমরা এখানে কি ডিজাইন করব? আমরা এখানে সিস্টেম ডিজাইন করব। হ্যাঁ, কম্পিউটার সিস্টেম এর জন্য আমাদের কিভাবে, কম্পিউটারের জন্য আমাদের কিভাবে সিস্টেম তৈরি করতে হয়, ঠিক আছে, অথবা সিস্টেমের ডিজাইনটা কেমন হয় এবং ডিজাইনগুলো আমরা মানে কিভাবে ইফেক্টিভ এবং ইফিশিয়েন্ট হয় সেগুলো, এবং কিভাবে ডিজাইন করতে পারি, কোন কোন লেভেলের ডিজাইন হয় সেগুলো আমরা আসলে এখান থেকে দেখব। এটাই হলো আমাদের টপিকস অফ ডিসকাশনে আমাদের আজকে, ঠিক আছে? আজকে টপিকস অফ ডিসকাশনে হলো এগুলো, ঠিক আছে? সিস্টেম রিপ্রেজেন্টেশন এবং ডিজাইন প্রসেস এবং রেজিস্টার এবং গেট লেভেল ডিজাইন, এইগুলো আমাদের আজকে। আমরা শুরু করি, প্রথমে বলি আসলে আমরা একটা সিস্টেম বলতে আসলে কি বুঝি। সিস্টেম আমরা কথায় বলি না, কথায় কথায় বলি, কিন্তু একটা সিস্টেম আছে, এটা একটা সিস্টেম আছে। কেউ বলে আচ্ছা এটা তুই কিভাবে করলি বা এটা তুমি কিভাবে করতে পারছো, আমি সিস্টেম জানি বা এটা করার জন্য সিস্টেম আছে। সিস্টেম বলতে আসলে আমরা কি বুঝি, একটু কেউ একটু বলি তো। স্যার, কোনো একটা কাজ করার জন্য ইফেক্টিভলি কয়েকটা ওয়ে আমরা অ্যাপ্লাই করি, তো সেই ওয়ে গুলাকে আসলে স্যার। সিস্টেম বলি, আচ্ছা। আচ্ছা, আমরা কম্পিউটারকে আসলে সিস্টেম বলতে পারি? কম্পিউটার সিস্টেম জি স্যার। কেন বলতে পারি? স্যার, আমরা একটা নির্দিষ্ট মেথডের মাধ্যমে কম্পিউটারের সবগুলো কাজ করে থাকি। আচ্ছা, মেথডের মাধ্যমে একটা কাজ করে থাকি। যেমন তোমার অ্যান্সার আসলে, তোমাকে থ্যাংক ইউ, মানে ভালো অ্যান্সার দিয়েছো। তবে আরেকটু রিডিফাইন করলে মানে পারফেক্টলি হবে। স্যার, যেমন কম্পিউটার হচ্ছে বল, একটা ডিভাইস, যে ডিভাইসটা একটা অপারেটিং সিস্টেমের মাধ্যমে চলে, আর অপারেটিং সিস্টেমই প্রসেসগুলা, মানে সিস্টেমটা, যে কিভাবে সিস্টেমটা কাজ করবে। ওকে, জাস্ট তোমাদের অ্যান্সার গুলো ক্লোজ টু, হ্যাঁ, খুবই ক্লোজ, ভেরি ক্লোজ টু পারফেক্ট অ্যান্সার, ঠিক আছে? সো আমি আসলে একটু তোমাদের সাথে অ্যাড করতেছি। আসলে সিস্টেম বলতে আমরা বুঝে থাকি আমাদের যতগুলো অবজেক্ট অথবা ফাংশনালিটিস থাকবে, হ্যাঁ, কোন একটা কাজ করার ক্ষেত্রে এই সবগুলোই কিন্তু একটা আরেকটার সাথে কি থাকবে, কানেক্টেড থাকবে, আদারওয়াইজ এটা কখনোই সিস্টেম হবে না। জি স্যার। আদারওয়াইজ কখনো এটা সিস্টেম হবে না। যেমন ধরো এক্সাম্পলটা পরে আসি। সিস্টেম বলতে আমরা কি বুঝলাম, আমরা কোনো একটা কাজ করার ক্ষেত্রে ওখানে যতগুলো অবজেক্ট অথবা কম্পোনেন্ট প্রয়োজন হবে, এই কম্পোনেন্ট গুলো কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে, ডিরেক্টলি হোক আর ইনডিরেক্টলি হোক, মানে একটা আরেকটার জন্য আসলে ডিপেন্ডেন্সি থাকবেই, যেটা যার জন্য আসলে ডিরেক্টলি ইনডিরেক্টলি কানেক্টেড, ঠিক আছে? এগুলোকে বলা হয় আসলে সিস্টেম। আর কম্পিউটারকে সিস্টেম বলা হয় কেন, দেখো তোমরা আহ, গত ক্লাসগুলোতে যেরকম পড়ে আসছো যে কম্পিউটারের যে আমরা কিন্তু কিছু কম্পোনেন্ট পড়ে আসছি না, সেপারেল কি কম্পোনেন্টস, মেমোরি, সিপিইউ, জি স্যার। পেরিফেরাল ডিভাইসেস যেটাকে আমরা ইনপুট আউটপুট বলি, তারপরে প্রোগ্রাম কন্ট্রোল ইউনিট, এগুলো কিন্তু আমরা পড়ে আসছি। দেখো আমরা এত কিছু পড়বো না, আমরা শুধু জাস্ট আমি তিনটা জিনিস, একটা কম্পিউটারকে যদি সংজ্ঞায়িত করতে চাও একটা তিনটা জিনিস লাগে, হ্যাঁ, যেমন ধরো ইনপুট দাও, প্রসেস করে আউটপুট দেয়। মানে সাপোজ একটা কম্পিউটারে এই হলো একটা বেসিক, ভেরি বেসিক, মানে জেনারেল এক্সাম্পল। ধরো এই পাশে আসলে ইনপুট, এই পাশে এইটার মধ্যে হলো প্রসেস, এই পাশে হলো আউটপুট।
দেখো তুমি যদি ইনপুট না দাও আউটপুট কি পাবে? না স্যার, বুঝি নাই স্যার। ধরো এখানে একটা ইনপুট, এই যে লেফট সাইডে আমার মাউসের যে পয়েন্টারটা মুভ করতেছে, হ্যাঁ, এটা ধরো ইনপুট। আর যে মধ্যের যে স্লাইডটা, এটা ধরো প্রসেসর। আর এই পাশে ডান পাশে ধরো আউটপুট। তো তুমি কোনো কিছু ইনপুট দিলা, ঠিক আছে? আর তুমি যদি ইনপুট কোনো কিছু না দাও, প্রসেস কোনো কিছু করতে পারবে? না স্যার। আচ্ছা, তো প্রসেস যদি না করে আউটপুট আসবে? না স্যার, ইনপুট না দিলে প্রসেস হবে না, প্রসেস না হইলে তো স্যার কোন আচ্ছা, রেজাল্ট আসবে? আবার ধরো তুমি আবার বলতেছো আচ্ছা ইনপুট না হয় আউটপুটের উপর ডিপেন্ডেন্ট, তাহলে আউটপুট কিভাবে ইনপুটের সাথে কানেক্টেড থাকে, স্যার তাই কারণ না? ইনপুট দেওয়ার মাধ্যমেই তো আমরা আউটপুট পাই। হ্যাঁ, ইনপুট দেখো, তুমি ইনপুট দিলে, ইনপুট দিয়ে আসলে কোনো লাভ নাই যদি না তুমি যতক্ষণ না পর্যন্ত আউটপুট দেখতে পারো। জি স্যার। এটা প্রসেসটা মানে অ্যাবসলিউট নাকি রং, সেটা তো তোমাকে জানতে হবে। তো এই কারণে কম্পিউটারকে আমরা সিস্টেম বলি, এই জন্য কম্পিউটারের যতগুলো কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্ট গুলো একটা আরেকটার সাথে ডিরেক্টলিও ইনডিরেক্টলিও কানেক্টেড। যেমন ধরো তুমি বলতে পারছো আমার সিপিইউর সাথে আমার ইনপুট ডিভাইসের সম্পর্ক কি, সিপিইউর সাথে কানেক্ট, সিপিইউর সাথে তো অবশ্যই ইনপুট ডিভাইসে কানেক্টেড আছে। জি স্যার, আমরা যে কমান্ড দেই প্রথমে তো সিপিইউ সেটা ক্যাপচার করে, হ্যাঁ, তারপরে সিপিইউ তে এই যে দেখো এই জিনিসটা পড়বে যে সিপিইউ যে ইনস্ট্রাকশনটা দেয় কাকে দেয়, মেইন মেমোরিকে দেয়। মেইন জি স্যার। মেমোরির মাধ্যমেই তো এটা আসলে ইনপুটটা নিয়ে থাকে, ফিজিক্যাল মেমোরি আমরা যেটাকে বলে থাকি, তাই না? এভাবে করে কিন্তু আমাদের এই কাজগুলো হয়। তো ঠিক আমরা একটা সিস্টেম এখানে ডিজাইন করবো। এখানে দেখো এক্সাম্পল বলে দেওয়া আছে, কম্পিউটার ইজ এন এক্সাম্পল অফ এ সিস্টেম। কম্পিউটার একটা সিস্টেমের এক্সাম্পল which defined informally as a collection, যেটা আসলে ইনফরমালি বলতে পারি একটা কালেকশন। ধরো এই কম্পোনেন্ট গুলো কি আমরা কালেকশন বলতে পারি, বা সেট অফ অবজেক্ট বলতে পারি, সেট অফ কম্পোনেন্ট বলতে পারি। আর এই কালেকশন অর কম্পোনেন্ট গুলো কি often a large অথবা কমপ্লেক্স অন হইতে পারে, আর এগুলোকে বলা হয় কম্পোনেন্ট। often a large and complex one of objects called components. They are connected, that are connected to form a coherent entity, যেটা আসলে কারেন্ট একদম কনসিস্টেন্ট, একদম ধারাবাহিক ভাবে, ঠিক আছে, কনসিস্টেন্ট, ঠিক আছে, কানেক্টেড টু ফর্ম এ কোহারেন্ট। কোহারেন্ট একটু টাফ ওয়ার্ড, এই জন্য আসলে কনসিস্টেন্ট আসলে দিয়ে দিয়েছে যাতে তোমরা বুঝো। দ্যাট আর কানেক্টেড টু ফর্ম এ কোহারেন্ট আর কনসিস্টেন্ট এন্টিটি উইথ এ স্পেসিফিক ফাংশন, উইথ এ স্পেসিফিক ফাংশন, মানে একদম নির্দিষ্ট কার্যাবলীর সাথে অর পারপাস এবং উদ্দেশ্য নিয়ে, ঠিক আছে। প্রত্যেকটা কম্পিউটিং সিস্টেমের যে কম্পোনেন্ট গুলো কানেক্টেড থাকে একটা আরেকটার সাথে, এবং স্পেসিফিক টাস্ক, স্পেসিফিক ফাংশনালিটি, স্পেসিফিক পারপাজেই কিন্তু ওইগুলো হয়, মানে একটার সাথে কানেক্টেড। আচ্ছা, এখন আমরা যে ইয়েটা পড়বো, যে লাইনটা পড়বো, এটার উপর আসলে অনেক গুরুত্ব দিতে হবে, হ্যাঁ। সামনের ইয়েগুলো এটার উপর অনেকটা বিস্তৃত বর্ণনা আর কি। যেমন ধরো the function of the system is the function of the system, একটু ভালোভাবে শুনবা। The function of the system is determined by the function of its components. সিস্টেমের ফাংশন গুলো আসলে কিসের মাধ্যমে নির্ধারিত হয়? আমার এই সিস্টেমের ফাংশন গুলো কিসের মাধ্যমে নির্ধারিত হয়? কম্পোনেন্টের ফাংশনের কম্পোনেন্টের মাধ্যমে, তাই মাধ্যমে না? স্যার। জি স্যার, আমার কম্পোনেন্ট। সিস্টেমের ফাংশনটা কম্পোনেন্ট। যেমন ধরে যে আমার হাত পা আমার অর্গান আছে, আমি মানুষ হিসেবে যদি আমাকে একটা সিস্টেম চিন্তা করি, হ্যাঁ, তো আমার হাতটা আসলে কার মাধ্যমে, আমার হাতে যে সব কাজ করে, আমার পায়ে যে সব কাজ করে, আমার চোখ ইন্দ্রিয় যেগুলো কাজ করে, আমার নাক কান, এই যে প্রত্যেকটা অর্গান এক একটা কম্পোনেন্ট বা অবজেক্ট হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে দেখো আমার প্রত্যেকটা তার তার নিজস্ব ইয়ে অনুযায়ী তার ফাংশন, প্রত্যেকটা কম্পোনেন্ট তার নিজস্ব ফাংশনালিটিস অনুযায়ী আসলে কি সিস্টেমকে বিহেভ করে না? তোমার হাত কখনো গ্রান নিতে পারে? না স্যার। তার মানে কি, এটা কি বুঝলাম? তোমার বডিটা পুরোটা, তুমি যদি নিজে একটা সিস্টেম হও, তোমার হাত যদি একটা কম্পোনেন্ট হয়, তোমার হাত থেকে আসলে গ্রান নিতে পারে না। গ্রানটা আসলে আমরা কিসের মাধ্যমে পাই? নাকের মাধ্যমে পাই। তোমার হাত কি কোনো কিছু দেখতে পারে? না স্যার। কিন্তু আসলে তুমি আসলে জিনিসটা না দেখে ধরো কিভাবে তাহলে? স্যার স্পর্শের অনুভূতি। হুম, তোমার ইন্দ্রিয়র মাধ্যমে, স্পর্শের অনুভূতি তো আছে। ইন্দ্রিয় এখানে সবচেয়ে বড় একটা ভূমিকা, তাই না? তুমি চোখে না দেখো তাহলে হাত মুভমেন্ট তো হবে না। এগুলো কিন্তু ওই যে আমাদের, জানি না তোমরা এইগুলা করছো কিনা বা
আমাদের যে আগের যে বিসি স্যার ছিলেন, হ্যাঁ, ইউসুফ স্যার, চিনো? স্যার আমরা ক্লাস পাই নাই স্যার। জি স্যার। ক্লাস ফলো করা, ওনার সেশনে কখনো জয়েন করেছো? জি স্যার। আচ্ছা, কি শিখছো বা তুমি যে সেশনে জয়েন করেছো ওই সেশনে আসলে কি ছিল? কোনো একটা সেশনে একটু বলো তো শুনি। স্যার আমরা আমাদের একটা ওই যে স্কাউটের ইফতার মাহফিলে উনি গেছিল আর কি। আচ্ছা, উনি অলওয়েজ মানে কোয়েশ্চেন বেসড ইয়ে করে না, মানে কথাবার্তা বলে না? হ্যাঁ তেমনই কিছু কথা বলছে। হ্যাঁ, যেমন ধর তোমাকে কোনো কিছু বলবে, বা ধরো তুমি একটা কিছু জানতে চাইছো, মানে তোমাকে একটা কোয়েশ্চেন টাইপ একটা কিছু মানে অ্যান্সার আসলে তুমিই দিবা। উনি হয়তো ওই জিনিসটাকে একটু অন্যভাবে তোমাকে, তোমার যদি কারেকশন থাকে বলে দিবে। সো আমার খুব পছন্দের মানুষ, ঠিক আছে। তো এই জন্য আসলে আমি ধরো জবের সুবাদেও আসলে বেশ কিছু সেশনে অ্যাটেন্ড করা, পাশাপাশি পার্সোনালিও বেশ কিছু জিনিস নিয়ে ইয়ে করা। তো এই যে আমরা ব্রেইন কিভাবে কাজ করে, বা ধরো ব্রেইনের যে আসলে রেসপন্স গুলো, যে আঙ্গুল, হাত, পা, এগুলো প্রত্যেকটা যে আসলে রেসপন্স, এগুলো আসলে কিভাবে হয় ব্রেইনের সাথে, বা কিভাবে কানেক্টেড, ঠিক আছে, বা ব্রেইনকে কিভাবে আসলে লিঙ্ক করতে হয় আমার প্রত্যেকটা অর্গানের সাথে, এই জিনিসগুলো আছে। এগুলো অনেক মানে বর্ণনামূলক। জাস্ট এটাই বললাম যে দেখো, তোমার প্রত্যেকটা জিনিস কিন্তু আসলে ব্রেন সিগন্যাল থেকে আসে, তাই না? ব্রেন সিগন্যাল থেকে না আসলে তুমি আসলে পাবা এই যে এই হাত দিয়ে ধরতে হবে, বা এই যে ধরতে হবে, এটা মনে হলেই কিন্তু হাতটা এরকম, বা ঘুষি দিতেই হবে একজনকে, মানে ইয়া ডিসিমা করে মেরে দিলা, এই যে এটা মাথায় কাজ করতেই হবে, নাইলে কিন্তু মারতে পারবা না, ঠিক আছে। তো ঠিক আমার যে সিস্টেমে, যেরকম আমার সিস্টেমের প্রসেসরের আগে আসলে কি করতে হবে, তোমাকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে, এটা কন্ট্রোল ইনস্ট্রাকশন হোক আর টাইমিং সিগন্যাল হোক, দেন তোমারটা আসলে কি করবে, মেইন মেমোরি তোমাকে রিড করবে, দেন তুমি ঘুষি দিয়ে দিলা, এন্ড হাত ভাঙুক আর ওই লোকের আসলে দাঁত পড়ুক, যেটাই হোক, ডিফারেন্ট ইস্যু। এটা আসলে কি, আমার সিস্টেমের যে ফাংশনগুলো এগুলো ডিটারমাইন হয় আমার কম্পোনেন্টের ফাংশনালিটিজ অনুযায়ী, ঠিক আছে। কম্পোনেন্টের ফাংশনালিটি, যেমন আমি একটা কিবোর্ড যদি এই, আমি ইয়ে করি, আমার কম্পিউটারের কিবোর্ডকে চিন্তা করি, সে কিন্তু আসলে কিবোর্ডের মধ্যে আচরণ করবে, মাউস কিন্তু মাউসের মধ্যে আচরণ করবে। তো এই আচরণগুলো আলটিমেটলি আমাকে সিস্টেমের ফাংশনকে কি করে বর্ণনা করে। আরেকটা বিষয় আমরা এখানে আসি, এখানে দেখো এফ অফ লেখা আছে, এফ অফ এ বি ইকুয়ালস টু এফ অফ এ, অর বি ইকুয়ালস টু এফ অফ এ, এভাবে কিন্তু লেখা আছে বেশ কিছু জিনিস। আমরা যখন ফাংশন পড়েছি, যারা ফাংশন যখন আমরা পড়ি বেসিক ইনিশিয়াল লেভেলে, আমাদের জীবনের প্রথম শিখেছে, সাপোজ ধরো এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স, এখন এফ অফ টু যদি লিখো অথবা এক্স ইকুয়ালস টু টু যদি লিখো, তার মানে কি এক্স এর ভ্যালু 2। আবার যদি এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স কিউব লিখো, আর এফ অফ এক্স এর জায়গায় তুমি যদি এফ অফ 3 লিখো, তার মানে কি হবে, 8 হবে, তাই না, টু টু দি পাওয়ার কিউবে। হ্যালো, জি স্যার। জি স্যার বললে হবে, এক দুইজন রেসপন্স থাকতে হবে। স্যার সবকিছু নতুন নতুন তো এই জন্য মাথায় স্যার একটু ঢুকতে সময় লাগতেছে। আচ্ছা, তোমরা বললে তাইলে আমি ওই এত পুরানো কনসেপ্ট আসলে বলবো না, যা স্পেসিফিক আছে তাই পড়াবো, কোনো সমস্যা নাই। তো ওইগুলো জাস্ট আমি বলি যাতে ধরো মানুষজন কোনোদিন না বলতে পারে এটার অতীত বর্ণনা। যেমন ধরো এই যে এখানে যে আমরা এন্ড অর নট, শূন্য শূন্য দিলে শূন্য হয়, এই যে ইয়ে দিয়ে হয়, এগুলোর কিন্তু অনেক মানে ক্যালকুলেশন আছে, হ্যাঁ। আমি যদি ডিজিটাল ইলেকট্রনিক্স যাদেরকে পড়ে, এগুলো কিন্তু লাগে না, আমি কিন্তু এদেরকে দেখাইতাম, এরা হয়তো প্রথমে বিরক্ত হতো, কিন্তু একটা সময় আসলে মানে বুঝতে পারছে আমাদের আসলে লাভবান। লাভবান মিনস আমরা একটা টপিক সম্পর্কে জানা, যদি আসলে সিলেবাসে নাই বা আমার পরীক্ষায় আসবে না। আমি মোস্ট অফ দ্য কেস আসলে টপিক্স এর বাইরে, ওই টপিক্স রিলেটেড বা টপিক্স এর উৎপত্তি কিভাবে, ওই জিনিসগুলো আসলে বেশি বলার চেষ্টা করি। যাই জি হোক, স্যার। আমরা তাহলে এটা একটু ইগনোর করব। না স্যার সমস্যা নাই, আমরা ইনফরমেশন জানতেছি স্যার। আচ্ছা, ওকে, আমরা একটা ম্যাথমেটিক্যাল ফাংশন যদি করি, হ্যাঁ, যেটা আসলে এফ ম্যাপস, যেটা ফাংশনের মূল কাজ হলো ম্যাপ করা, ম্যাপিং করা বা পয়েন্ট করা কোনো কিছু। যেমন ধরো আমি যেরকম বললাম এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স লিখলা, এখন এক্স ইকুয়ালস টু 2 লিখলা, তার মানে কি এফ অফ এক্স এর জায়গায় 2 বসবে, তার মানে কি ভ্যালু 2।
এটা আসলে আমি এখানে যদি একে দেখাই তোমাদেরকে বা লিখে দেখাই, সহজ কিছু, কঠিন না, সবাই জানো, হয়তো মুখে মুখে বলতেছি, শুনতেছে বিধায় একটু ডাউট লাগতেছে। সাপোজ আমি যদি এখানে লিখি যে এফ অফ এক্স, আর এখানে লিখি এক্স, মানে এক্স ইকুয়াল যদি আমি 2 লিখি, তার মানে কি হবে এফ অফ 2 সমান সমান আলটিমেটলি 2। আবার যদি আমি এখানে এরকম করি যে এফ অফ এক্স ইকুয়ালস টু এক্স স্কোয়ার, এখানে এক্স ইকুয়ালস যদি 4 লিখি, তাহলে আলটিমেটলি কত হবে, তাই না? হ্যালো, স্ক্রিন দেখতেছো? ইয়েস স্যার। জি স্যার। তো দেখো এটা কিন্তু আলটিমেটলি 2 কিন্তু 2 কেই ম্যাপ করবে, হ্যাঁ, তার মানে একটা ম্যাপ করা বা পয়েন্ট করা কোনো কিছুকে, এটা কিন্তু কখনো মানে একটার মাধ্যমে কখনোই কিন্তু আসলে কি মাল্টিপল কোনো কিছু, একটা ভ্যালুর মাধ্যমে কিন্তু মাল্টিপল কোনো কিছুকে কিন্তু ফাংশনে ম্যাপ করতে পারে না, ঠিক আছে? অথবা মাল্টিপল কোনো কিছু কিন্তু একটা সেম জিনিসকে ম্যাপ করতে পারে, ঠিক আছে? যেমন প্লাস মাইনাসের যে ইস্যুগুলো, এগুলো থাকলে এগুলো কিন্তু, যেমন ধরো এখানে -4 হইলেও সেম হবে, কিন্তু এখানে যদি 5 বসাও বা 4.2 বসাও, 16 কখনোই কিন্তু একাধিকবার হবে না যদি এটার মাধ্যমে, ঠিক আছে? অন্য কিছুর মাধ্যমে এটা বানাইতে পারো, ঠিক আছে? 2 to the power 4 দিয়ে বানাইতে পারো, এগুলো ডিফারেন্ট ইস্যু। আমরা যেটা দেখব, ফাংশনটা একটা এলিমেন্টকে ম্যাপ করে, হ্যাঁ, এভাবে করে করে আমরা একটা ফাংশন লিখবো যেটা আসলে অন টু এর মতো। আর এই অন টুটা তোমার যে ফাংশনের টাইপ পড়ছো ডিসক্রিট মেথে পড়ছো, যেমন ধরো সারজেক্টিভ, ইনজেক্টিভ, বাইজেক্টিভ, ওয়ান টু ওয়ান, ঠিক আছে, ওয়ান টু মেনি, ঠিক আছে, এই ধরনের, হ্যাঁ, সাবজেক্টিভ, ইনজেক্টিভ, বাইজেক্টিভ। এখানে আমরা যে একটা সিস্টেম নিয়ে আলোচনা করব, সেটা বর্ণনা করার জন্য আমরা একটা এক্সক্লুসিভ অর গেটকে ইউজ করব। আমরা একটা সিস্টেমে বর্ণনা করার জন্য আমরা একটা এক্সক্লুসিভ বা একটা সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য এক্সক্লুসিভ অর গেটটা চুজ করেছি। তুমি চাইলে অন্য যে কোনো একটা তোমার পছন্দ মতো ইউজ করতে পারো, যেহেতু ওনার এক্সক্লুসিভ অর দেখিয়েছেন, আমরা এক্সক্লুসিভ অর নিয়ে কাজ করব। একটা সিস্টেমকে তুমি দুই ভাবে রিপ্রেজেন্ট করতে পারো, হ্যাঁ, একটা হলো স্ট্রাকচারের মাধ্যমে আর একটা হলো বিহেভিয়ারের মাধ্যমে। একটা সিস্টেমকে তুমি কি করতে পারো, স্ট্রাকচারের মাধ্যমে ডেসক্রাইব করতে পারো আর রিপ্রেজেন্ট করতে পারো, ঠিক বিহেভিয়ারের মাধ্যমে এটাকে রিপ্রেজেন্ট আর ডেসক্রাইব করতে পারো। এখন স্ট্রাকচার কোনটা, বিহেভিয়ার কোনটা? স্ট্রাকচার হলো আসলে গঠনটা, আমার কম্পোনেন্ট গুলো, ঠিক আছে, কোথায় কি কাজ করবে, এটা আমরা স্ট্রাকচার বলে থাকি। আর ওই কম্পোনেন্টের এক্সিকিউশনের ফলে যে রিফ্লেকশনটা, হ্যাঁ, কম্পোনেন্টের স্ট্রাকচারের কম্পোনেন্টের এক্সিকিউশনের ফলে যে একটা রিফ্লেকশন পাই বা যে একটা রেজাল্ট পাই, এটা হলো আসলে সিস্টেমের বিহেভিয়ার। যেমন ধরো আমরা XOR-এ যদি আসলে f of 0 0 বসাই, আমরা 0 পাবো। f of 0 1 বসাই, তাহলে আমরা কি 1 পাবো। f of 1 0 বসাই, এমন আমরা 1 পাবো। f of 1 1 বসাই, 0 পাবো। কেন? আমরা জানি যে XOR গেটে যদি সবগুলো ইনপুট সেম হয়, আউটপুট লো হয়, ঠিক আছে, সবগুলো ইনপুট সেম হয়, যেমন এখানেও সেম, এখানেও সেম, তার মানে লো হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এটা জাস্ট একটা বিহেভিয়ার। মানে স্ট্রাকচার বলতে এই ধরনের এটাকে বোঝায়। যেমন ধর আমরা যদি XOR কে লিখি, XOR কে আমরা এভাবে কিন্তু ডিফাইন করে থাকি, মানে গেটের মাধ্যমে আমরা যদি লিখি, এটাকে আমরা কিন্তু ভেঙেও লিখতে পারি। ভেঙে লিখলে কিন্তু আমরা এটাকে এইভাবে লিখি, তাই না? হ্যালো, ইয়েস স্যার। কিন্তু আমরা XOR-কে কিন্তু আমরা আসলে এভাবে লিখে থাকি। তো ঠিক আমরা এখানে আসলে এটাকে ভেঙে লিখবো এবং ভেঙে লিখে এখানে প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে রাখবো এবং স্ট্রাকচারে ডিজাইন করব এবং এটার বিহেভিয়ারটা দেখবো। এখানে তো এটা একটা ইনিশিয়াল নোড, প্রত্যেকটা নোড যা যা লাগবে তা সে ডিজাইন করছে। এখানে কোনটা কি কাজ করবে সেটা কিন্তু এখন আসলে ডিফাইন করা হয়নি।
এখানে কিন্তু ডিফাইন করা হয়েছে যে এখানে x1 এখানে x2 অথবা এটাকে x এটাকে y, তুমি যা ধরো। তোরা এখানে নটের কাজ করবে, এখানে নটের কাজ করবে, এখানে এন্ড এর কাজ করবে, এখানে এন্ড এর কাজ করবে, এখানে অর এর কাজ করবে। হ্যাঁ, এই যে ডিজাইনটা, এটাকে বলা হয় স্ট্রাকচার সিস্টেম, এটাকে বলা হয় স্ট্রাকচার। যেমন তোমার মাদার বোর্ড, তোমার বোর্ডটা যে ডিজাইন করা টোটাল জিনিসটা আসলে স্ট্রাকচার। প্রত্যেকটা বোর্ডের কম্পোনেন্টে যে একটা আউটপুট আসবে, রেজাল্ট আসবে, এটাকে বলা হয় সিস্টেমের বিহেভিয়ার। এটাকে বলা হয় সিস্টেমের বিহেভিয়ার। যেমন ধরো x2 তে তুমি যদি 1 দাও, তাহলে দেখো এখানে 1 আসবে, আর এদিক দিয়ে আসলে কি যাবে, 1 আসবে, আর নট হয়ে এটা কি হয়ে যাবে, 0 হয়ে আসবে। তার মানে কি, এই 0 হওয়াটা কি একটা বিহেভিয়ার না এই স্ট্রাকচারে? জি স্যার। বিহেভিয়ার। কিন্তু এভাবে করে করে কিন্তু প্রত্যেকটা তুমি যা যে কম্বিনেশনে বসাবা, ঠিক সেই কম্বিনেশনে তোমার আউটপুটটা পাবা। তো এটা হলো একটা সিস্টেমের স্ট্রাকচার, আর এটা হলো সিস্টেমের বিহেভিয়ার। মূলত ট্রুথ টেবিলটা আমার কি বিহেভিয়ার হিসেবে কাজ করে, রেজাল্ট। দেন আমরা যেটা করবো হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, বা হার্ডওয়্যার ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ। আমরা দেখো একটা পুরো একটা একটা সিস্টেমকে আমরা উই ক্যান ফুললি ডেসক্রাইব এ সিস্টেম, সিস্টেম স্ট্রাকচার এবং বিহেভিয়ার বাই মিনস একটা ব্লক ডায়াগ্রাম একেই। কিন্তু দেখো এটা কিন্তু কাইন্ড অফ একটা ব্লক ডায়াগ্রাম না? জি স্যার। কাইন্ড অফ একটা ব্লক ডায়াগ্রাম। আর এরকম একটা ব্লক ডায়াগ্রাম আমরা ড্র করে কিন্তু ফুললি একটা সিস্টেমকে, একটা সিস্টেমের স্ট্রাকচার এবং বিহেভিয়ারকে বর্ণনা করতে পারি। আর এই যে টার্মটা বা এই যে ডায়াগ্রামটা, হ্যাঁ, এটাকে আমরা বলে থাকি হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। যেমন হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ বলতে কেন বোঝায়, দেখো এখানে এটাকে একটা হার্ডওয়্যার বসবে না নট কাজ করার জন্য। হ্যালো, এই হার্ডওয়্যার এখানে কিন্তু একটা বসবে, তাই না? জি স্যার। জি স্যার। হার্ডওয়্যার বসবে, হার্ডওয়্যার না বসলে সে তো আসলে কি কাজ করবে সে তো বোঝা যাবে না। আর এই হার্ডওয়্যারটা কি কাজ করতেছে সে কিন্তু ডিফাইন করে দিচ্ছে এবং ডেসক্রাইব করে দিচ্ছে। এটা যে নটের মতো কাজ করবে, এটা এন্ড এর মতো কাজ করবে, এটা অর এর মতো কাজ করবে না, এটা অর এই নটের মতো কাজ করবে, এটা এন্ড এর মতোই কাজ করবে, তাই না? এই যে ডিফাইন করতে পারে, এগুলোকে বলা হয় হার্ডওয়্যার ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ। আর এই ফরম্যাট গুলো হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যেগুলো অ্যাডা অথবা সি দ্বারা ইয়ে করা হয়। ঠিক আছে, আর দেন আসো আমরা পরবর্তীতে দেখবো ডিজাইন প্রসেস। আমরা আসলে কিভাবে ডিজাইন করব বা কিভাবে ডিজাইন করলে আমরা একটা ইফেক্টিভ সিস্টেম ডিজাইন করতে পারবো। আচ্ছা ধরো তোমরা তো অনেকেই বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টের সাথে জড়িত, হইতে পারে ওয়েব বেসড, ডেস্কটপ বেসড অথবা মোবাইল অ্যাপ্লিকেশন। হ্যাঁ, এরকম ডিফারেন্ট অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের সাথে জড়িত আছো না তোমরা? জি স্যার। কারণ আমি তো প্রথম ক্লাসে শুনেছি তোমাদের অনেকেই মানে ডেভেলপমেন্টে ভালো, প্রোগ্রামিং এ ভালো, তার মানে অবশ্যই প্রোগ্রামিং এ ভালো মানে ডেভেলপমেন্টে ভালো করার কথা। তো দেখো তোমরা যখন একটা ধরো সাপোজ মোবাইল অ্যাপ্লিকেশনটাই দিই, মোবাইল অ্যাপ্লিকেশনটা ইজি হবে এক্সাম্পলে। তুমি একটা মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করলা, কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপ করার পরে এটা সামান্য একটু ভুল পাইলা, যেটা হলো ধরো একটা স্মল যে কোনো একটা ইয়ে পাইলা, যেমন ধরো এটা সময় বেশি নেই, ধরো লোড হইতে সময় বেশি নেই, বা এটা আসলে রেসপন্সিভ না কোন একটা মানে এটা ওয়েবসাইটে রেসপন্সিভ, মানে এটা সময় বেশি নেই লোড হইতে। যেমন একটা প্রেস করলে এরকম কোন একটা জটিলতা আছে, বা মাঝে মধ্যে একটা পপ আপ কোনো কিছু চলে আসে। এই যে প্রবলেমটা, এই ধরনের ছোটখাটো প্রবলেম দেখা দিলে, বা এই যে সময় বেশি নেই রেসপন্স করতে, এগুলোর জন্য তুমি কি পুরো সিস্টেমটাকে বাদ দিয়ে দাও, নাকি যে জায়গাটায় প্রবলেম স্যার যদি যে জায়গাটায় প্রবলেম সেই জায়গাটা স্পেসিফিকলি সলভ করা হয়। আমরা পয়েন্ট করি এবং তাকে নিয়ে কাজ করার চেষ্টা করি, তাই না? এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত, তাই না? জি স্যার। পুরোটা চেঞ্জ না করে স্যার যেটুকু জাস্ট প্রবলেম মনে হয় জাস্ট ওই স্পেসিফিক জায়গাটুকুই স্যার আমরা চেঞ্জ করি। হ্যাঁ, এই ধরনের না হলে কিন্তু আমরা সারা জীবনে কোনো সিস্টেম ডেভেলপ করতে পারতাম না। যদি ধরো সিস্টেম হয় না, সামান্য একটু ভুল বাদ দিয়ে পুরোটাই চেঞ্জ করতে গেলে স্যার আবার এরকম করে তো সারা জীবনে আমরা কোনো সিস্টেম ডেভেলপ করতাম না, আর আমাদের পৃথিবীতে উন্নতি হতো না।
পৃথিবীটা কিন্তু উন্নত হচ্ছে কিসের মাধ্যমে? যেমন ধরো মডিফিকেশন এবং আপগ্রেশনের মাধ্যমে। জি স্যার। এটা ছাড়া কিন্তু কিছুই নাই। যেমন ধরো তুমি আমি সবাই কিন্তু এরকম, তুমি আমি দেখেছি আমার বাবা মা কষ্ট করছে, বা আমার বাবা মার কষ্ট না করলেও আমার বাবা মার ধরো এরকম একটা অবস্থান ছিল। আমি চাই না আমার বাবা মা এরকম অবস্থানে ছিল, আমি আর একটু ভালো অবস্থান করবো। দেখো তুমি কিন্তু তোমার ফ্যামিলিটাকে কি করতেছো? মোটিভেশন। আচ্ছা আমি আজকে এইভাবে কথা বলি, আচ্ছা আমার আজকে ইনকাম এরকম, আমার আজকে বাড়ি এরকম, আমার আজকে ধরো ফার্নিচার এরকম, এগুলো কিন্তু ডেলি ডে বাই ডে মডিফাই, বা আমার ব্যবহার এরকম, বা আমি as a শিক্ষক হিসেবে আমি চিন্তা করি যে হ্যাঁ আমি শিক্ষকতা আমি কিভাবে ভালো করব। যেমন ধরো আমি কথা বলতে পারি না, বা আমি একটা এক্সাম্পল দিতে পারি না, এটা যখন আমি শুনি তখন আমি চিন্তা করি হ্যাঁ আমি লেকচার দেওয়ার আগে আমাকে আগেই প্রিপেয়ার করে রাখতে হবে কোন জায়গায় কোন এক্সাম্পলটা স্টুডেন্টরা দিলে ভালো বুঝবে এবং ভালো রেসপন্স পাবো, তাই না? এভাবে করে করে কিন্তু আসলে আমি নিজেকে ডেভেলপ করি, বা আমরা করি। আমি যদি বলতাম আচ্ছা আমি তো এক্সাম্পল আজকে দিতে পারিনি, না আজকে শিক্ষকতা আমার শেষ, শিক্ষকতা করবো না, এভাবে করে করে আমার জীবনে কোনো চাকরি সম্ভব ছিল? সম্ভব না। তো ঠিক প্রত্যেকটা মানুষ এবং সিস্টেম এরকম। আর এই ক্ষেত্রে আমরা যখন কোনো কম্পিউটারের সিস্টেম ডিজাইন করি, তখন কিন্তু আমরা কম্পিউটার সিস্টেম ডিজাইন করার ক্ষেত্রে আমরা কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা চিন্তা করি সেটা পারফরমেন্স এবং কস্ট। পারফরমেন্স বিভিন্ন আঙ্গিকে হইতে পারে, তাই না? পারফরমেন্সটা বিভিন্ন আঙ্গিকে হইতে পারে, পারফরমেন্স এবং কস্ট এই দুইটার উপরে আর কোনো কিছু কি আসলে দেখি আমরা গুরুত্ব দিয়ে? দেখি না কিন্তু। তো দেখো তুমি একটা সিস্টেম ডিজাইন করলে, এই ওভাল শেপ দিয়ে আমরা কি বুঝি? একটা ফ্লো চার্টে শুরু অথবা শেষ, তারপর রেক্টেঙ্গেল দিয়ে আমরা কোনো কিছু প্রসেস করা বোঝাই। যেমন ধরো তুমি একটা ইনিশিয়াল সিস্টেম ডিজাইন করছো, তারপরে এটার কস্ট এবং পারফরমেন্স ইভালুয়েট করছো, আর ডায়মন্ড সিম্বল দ্বারা বোঝায় একটা ডিসিশন নেয়। এখানে বলছে তুমি আসলে কি স্যাটিসফাইড কিনা এই সিস্টেম ডিজাইনটা নিয়ে। তুমি যদি স্যাটিসফাইড থাকো ওকে শেষ, ডিজাইন করা লাগবে না। আর যদি স্যাটিসফাইড না হও, এই যে বারবার আবার মডিফাই করো আবার ইভালুয়েট করো, মডিফাই করো আবার ইভালুয়েট করো, মডিফাই করো আবার ইভালুয়েট করো। হ্যাঁ এটাই হলো। যদি এটা মডিফাই ইভালুয়েট না হয় আবার নতুন করে শুরু হইতো, কত ঝামেলা হইতো। এগুলাকে বলা হয় ইটারেটিভ ডিজাইন প্রসেস। ঠিক আছে, একটা ইটারেটিভ ডিজাইন প্রসেসে ফ্লো চার্ট। ইটারেটিভ মিন্স আমরা কি বুঝি? সেম জিনিসটা বারবার করতে থাকা। এটা আমরা প্রোগ্রামিং সি তে শুরু করেছি জীবনের প্রথম ইটারেটিভ, কারণ আমাদের প্রত্যেকেরই জীবনের প্রথম প্রোগ্রাম আসলে প্রোগ্রামিং সি, তাই না? জি স্যার। ফর লুপের মাধ্যমে আমাকে ইটারেটিভ শুরু। আচ্ছা, এই যে তুমি ডিজাইন করবা, আমাদের এই ডিজাইন গুলো আমরা 3 লেভেলে ডিজাইন করতে পারি। একটা প্রসেসর লেভেল, রেজিস্টার লেভেল, গেট লেভেল। বুঝতে পেরেছো? প্রসেসর লেভেল, রেজিস্টার লেভেল, গেট লেভেল। প্রসেসর লেভেল অলসো কল্ড দ্য আর্কিটেকচার, বিহেভিয়ার আর সিস্টেম লেভেল। হ্যাঁ, প্রসেসর লেভেলটা আর্কিটেকচার, বিহেভিয়ার আর সিস্টেম লেভেল বলা হয়। রেজিস্টার লেভেলটাকে রেজিস্টার ট্রান্সফার লেভেলও বলা হয়। আর গেট লেভেলটাকে লজিক লেভেল বলা হয়। আমরা বুঝি গেট বলতে আসলে লজিক গেটই বুঝে। আর এখন এই প্রত্যেকটার আসলে একটু ইলাবোরেটলি আসলে একটু ডেসক্রিপশন করব। শুরুতে আমরা যেটা পড়ব, প্রত্যেকটা লেভেলের কিছু কম্পোনেন্ট আছে। হ্যাঁ, এই কম্পোনেন্ট গুলো জেনে নিব। যেমন ধরো গেট লেভেলে কি কম্পোনেন্ট আছে? গেট লেভেলে লজিক গেট, ফ্লিপ ফ্লপ, এগুলো। গেট লেভেলে কি আছে? লজিক গেট, ফ্লিপ ফ্লপ, এগুলো। আর রেজিস্টার লেভেলে কি আছে? রেজিস্টার, কাউন্টার, কম্বিনেশনাল সার্কিট, সিকুয়েন্সিয়াল সার্কিট। তো রেজিস্টার তো তোমরা জানো, লজিক গেটও তোমরা জানো, ফ্লিপ ফ্লপ তো জানো, তাই না? ফ্লিপ ফ্লপ কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিট, তাই না? ল্যাচ, ফ্লিপ ফ্লপ মনে আছে? ডিজিটাল ইলেকট্রনিক্স এ পড়েছো ল্যাচ, ফ্লিপ ফ্লপ। আর রেজিস্টার লেভেলে দেখো কম্বিনেশনাল সার্কিট আর হলো সিকুয়েন্সিয়াল সার্কিট, এই দুইটার মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। কম্বিনেশনাল সার্কিট হলো আমরা বর্তমান ইনপুটের উপরে যে আউটপুটটা ডিপেন্ড করে এটাকে বলা হয় কম্বিনেশনাল সার্কিট। আর সিকুয়েন্সিয়াল সার্কিট বলতে শুধুমাত্র বর্তমান ইনপুটের উপর সে ডিপেন্ড করে না, প্রিভিয়াস কোন একটা আউটপুট এখানে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, যেটা আমরা ওই যে ল্যাচ, ফ্লিপ ফ্লপ আমরা যেগুলোকে আমরা সিকুয়েন্সিয়াল সার্কিট বলে থাকি।
SR flip flop, JK flip flop, master slave flip flop, ঠিক আছে, D flip flop, সিকোয়েন্সিয়াল সার্কিট যখন পড়েছো, তোমরা যা যা পড়েছো আমি জাস্ট মাঝে মধ্যে রিক্যাপ করে দিব মিল থাকলে প্রিভিয়াস গুলো। আর প্রসেসর লেভেলে যে কম্পোনেন্ট গুলো এগুলো হলো সিপিইউস, তারপর মেমোরিজ, ইনপুট আউটপুট ডিভাইসেস, দ্যাটস ইট। এই কম্পোনেন্ট গুলো জানা থাকলেই হবে। এগুলোর কোয়েশ্চেন আসলে কিভাবে হয়, কোয়েশ্চেন গুলো হয় এমন ভাবে, যেমন ধরো লজিক গেট গুলো কতগুলো লজিক গেট দেয়া আছে, তোমাকে বলবে এগুলা লেভেলাইজ করো, গেট গুলাকে লেভেল অনুযায়ী সাজাও যে কোনটা কোন লেভেলের, ঠিক আছে। তো এইভাবে আবার ডিফারেন্ট লেভেল বলেও তোমাকে কম্পোনেন্ট লিখতে বলতে পারে। আর এখানে ওই যে মরিস মানুর বইয়ের কম্বিনেশনাল লজিক আমি তো বলে দিলাম। দেখো ফুল এডার হাফ এডার, ফুল এডার হাফ এডার ওইগুলো পড়ছো, ফান্ডামেন্টালে পড়ছো, ডিজিটালে পড়ছো, তারপরে সার্কিট গুলো তো পড়তে পারো। ফুল এডার বলতে আমরা বুঝে থাকি যে যখন 3 বিটের যোগফল নিয়ে কাজ করি তখন এটা ফুল এডার, যখন 2 বিট নিয়ে কাজ করি এটা হলো হাফ এডার। আর এখানে সাম অফ প্রোডাক্ট অফ সাম, এই যে সব পজ, মিন, ম্যাক্স, মিনটার ম্যাক্স টার্ম এগুলো আমাদের লাগবে না। হ্যাঁ, সিকোয়েন্সিয়াল সার্কিটে তো বলে দিলাম কি। আর যেখানে দেখো রেজিস্টার লেভেলে যে কম্পোনেন্ট গুলো ছিল, রেজিস্টার লেভেল কম্পোনেন্ট গুলোর মধ্যে কি ছিল, কম্বিনেশনাল ছিল, সিকোয়েন্সিয়াল ছিল, তারপরে কাউন্টার ছিল, রেজিস্টার ছিল। এর মধ্যে কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল এর আবার নিজস্ব কিছু কম্পোনেন্ট আছে, ঠিক আছে। কম্বিনেশনাল এবং সিকোয়েন্সিয়াল যে রেজিস্টার লেভেলে যে দুইটা টাইপ, এই দুইটা টাইপের কিছু কম্পোনেন্ট আছে। যেমন কম্বিনেশনালের ক্ষেত্রে ওয়ার্ড গেট, প্রত্যেকটা ফাংশন বর্ণনা দেওয়া আছে, যেমন এটা লজিক্যাল অপারেশন বা বুলিয়ান অপারেশন আমরা ইউজ করে থাকি। তারপরে ধরো মাল্টিপ্লেক্সার, মাল্টিপ্লেক্সার বলতে আমরা জানি যে অনেকগুলো ইনপুট থেকে একটা সিঙ্গেল, অনেকগুলো একটা ইনপুট থেকে একটা সিঙ্গেল ইনপুটকে আউটপুটে দেয়া। যেমন ধরো তোমার 4 লেনের রাস্তা আছে, তোমার 4 লেনের মধ্যে তোমার ধরো 2 লেনের সেতু, এখন সেতুর উপর দিয়ে ধরো আসলে তুমি 4টা গাড়ি নিতে পারবে না একসাথে, যেহেতু 2 লেন, তখন তোমাকে আসা এবং যাওয়ার জন্য যে কোনো একটা একটা করে দুইটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে, তাই না। ডিমাল্টিপ্লেক্স যেটা তার উল্টাটা, তারপরে ডিকোডার, এনকোডার, ডিজিটাল টু অ্যানালগ, অ্যানালগ টু ডিজিটাল, অ্যাডার, এএলইউ এবং পিএলডি, এগুলো সবই আসলে কি তোমার কম্বিনেশনাল টাইপের কম্পোনেন্ট। আর সিকোয়েন্সিয়াল গুলো হলো তোমার যে প্যারালাল রেজিস্টার, শিফট রেজিস্টার, কাউন্টার। শিফট রেজিস্টার বলতে যে যেমন ধরো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে পড়েছো রোটেট লেফট, রোটেট রাইট, ঠিক আছে। শিফট রেজিস্টার গুলো, কাউন্টার, তারপরে পিএলডি, প্রোগ্রাম লজিক ডিভাইস, দুইটাই আছে। এই হলো এইগুলো। তো রেজিস্টার লেভেল একটু পড়লাম, এখন যেটা পড়বা সেটা হলো আসলে প্রসেসর লেভেল পড়বা। প্রসেসর লেভেলের মেজর কিছু কম্পোনেন্ট আছে, একজন পড়ো তো শুনি এই কম্পোনেন্ট গুলোর নাম। স্যার প্রসেসরস, মেমোরিজ, ওয়াইড ডিভাইস আর ইন্টারনেট কানেকশন নেটওয়ার্কস। আচ্ছা, এগুলার কোনো একটা পরিচিত বা সবগুলো কি পরিচিত তোমাদের কাছে? জি স্যার, সবগুলাই তো পরিচিত লাগে। আচ্ছা, এগুলো হলো কি প্রসেসর লেভেলের কম্পোনেন্ট। হ্যাঁ, 4 মেইন গ্রুপস। যেমন ধরো প্রসেসর, প্রসেসর লেভেলে তো প্রসেসর থাকবে। তারপরে ধরো মেমোরিজ, মেমোরি তো আমরা বুঝি মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, এগুলো নিয়ে ইনপুট আউটপুট ডিভাইস, সেটা আমরাও জানি। ইন্টারকানেকশন নেটওয়ার্ক, ইন্টারকানেকশন নেটওয়ার্ক বলতে এই যে কম্পোনেন্ট গুলো আছে, এই কম্পোনেন্ট গুলোর মধ্যে কমিউনিকেশন করার জন্য আমাদের কি হয়েছে, একটা বিভিন্ন ধরনের ইন্টার কমিউনিকেশনের জন্য আমাদের সিস্টেম বাস প্রয়োজন হয়, ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস, এই ধরনের জিনিসগুলো, যেটা এখানে একটা ফিগারের মাধ্যমে দেখানো হয়েছে যে মেজর কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম, মেজর কম্পোনেন্ট অফ এ কম্পিউটার সিস্টেম। ধরে যে এখানে সিপিইউ, এখানে মেইন মেমোরি, এখানে ইনপুট আউটপুট, মধ্যে একটা ইন্টারকানেকশন নেটওয়ার্ক দিয়ে আছে যে সিস্টেম বাস, এগুলো কানেক্ট করে দেয় একটা আরেকটাকে, তাই না। যদি কানেক্ট না করতো তাহলে তো আর এখানে সিস্টেম হইতো না। সিস্টেম মানে তো কম্পোনেন্ট গুলো কি থাকবে, আইসোলেটেড অবস্থায় কোনো কম্পোনেন্ট থাকবে না যে স্বাধীন, আমার সাথে কারো কোনো যোগাযোগ নাই, এরকম কোনো কিছু
থাকবে না, আর এরকম থাকলে এটাকে কখনোই সিস্টেম বলা যাবে না। তো এই বর্ণনাগুলো তো পারবাই তোমরা, সিপিইউ, মেইন মেমোরি বর্ণনাগুলো। সবাই জানে স্যার। এখানে জাস্ট আরেকটা জিনিস দেয়া আছে, সিপিইউ এবং ক্যাশ মেমোরির একটা ইন্টারনাল অর্গানাইজেশন, সিপিইউ এবং মেইন মেমোরি। তো এটা ক্লোজ টু, হ্যাঁ, একদম আগের মতো, আগের যেরকম আইএস গুলো পড়ছো, IBM 360 পড়ছো, যেমন ধরো সিপিইউ, মেইন মেমোরি, আর এখানে জাস্ট একটা সিস্টেম বাসটা আর ক্যাশটা আলাদা করে দেখানো হয়েছে। হ্যাঁ, যেহেতু আগে ওখানে প্রয়োজন ছিল না, মানে আমার প্রয়োজন অনুযায়ী আসলে সবকিছু, এখানে সিস্টেম বাস এবং ক্যাশটা প্রয়োজন, এই কারণে আসলে ক্যাশটা আসলে এখানে তোমাদেরকে দেখানো হয়েছে। সিস্টেম বাসের কাজটাতে তোমরা বুঝতেই পারছো, আর ক্যাশের কাজটা হলো কি, ক্যাশ হলো একটা স্মল অ্যামাউন্ট অফ ফাস্টার মেমোরি, ঠিক আছে, যেটা সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে বসে। যেমন ধরো এই টোটালটা কিন্তু সিপিইউ, আর এটা কিন্তু আসলে মেইন মেমোরি, ঠিক আছে। আর যে সিপিইউ দুইটা, একটা আই ইউনিট, ই ইউনিট, এগুলা মিলে আসলে সিপিইউ। যে সিপিইউ এবং মেইন মেমোরির মধ্যে ক্যাশটা বসে, কেন কি, মেইন মেমোরির যে স্পিড, সিপিইউ যে স্পিড, দুইটা মিসম্যাচ দূর করার জন্য আসলে ক্যাশটা ইউজ করা হয়। এখনকার যতগুলো ল্যাপটপ আছে, ভালো ভালো কনফিগারেশন দেখো, প্রত্যেকটাতে ক্যাশ দেয়া আছে এবং ক্যাশ সাইজ মেনশন করা আছে, যে 6 MB, 8 MB, 11 MB, 16 MB, ঠিক আছে, 6 MB এরকম করে কিন্তু মানে মেনশন করে দেয়া আছে। এবং ক্যাশ নিয়ে আমরা বিশদ একটা বর্ণনা করব আফটার মিড টার্ম। এখানে ঠিক হয়েছে, সেম এই জিনিসগুলো একটু বর্ণনা দেখবো, যে মেমোরি নিয়ে, তারপরে যে ক্যাশ নিয়ে, প্রসেসর ক্যাশ মেমোরি, প্রসেসর ক্যাশ মেমোরি আমি বললাম না, যে প্রসেসর ক্যাশটা আসলে কি করে, সিপিইউ এবং মেইন মেমোরি, সিপিইউ বলতেই তো আসলে প্রসেসরকে বোঝা থাকে, মেইন মেমোরির মধ্যে বসে। আর এই ক্যাশটা আসলে মূলত দুই ধরনের হয়ে থাকে, হ্যাঁ, টু টাইপস অফ ক্যাশ মেমোরি, এক্সটার্নাল ক্যাশ, ইন্টারনাল ক্যাশ। এক্সটার্নাল ক্যাশ এবং ইন্টারনাল ক্যাশ হলো সিপিইউ কোরের অনবোর্ডে যেটা থাকে এটাকে বলা হয় ইন্টারনাল ক্যাশ, সিপিইউ কোরের অনবোর্ডে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারনাল, আর এক্সটার্নাল। এখানে ইনপুট আউটপুট ডিভাইসেস, সেম ইনপুট আউটপুট ডিভাইসেস, আর এটাকে বলা হয় ইন্টার কানেকশন নেটওয়ার্ক। তোমরা 4 নাম্বার যে প্রসেসর লেভেলে যে কম্পোনেন্টটা পড়ছিলাম বা গ্রুপটা পড়ছিলে, এটা কিন্তু ইন্টার কানেকশন নেটওয়ার্ক বলছিল। Processor level components communicated by word oriented buses. A bus with many components, communication may be controlled by a system bus called subsystem bus, called an interconnection network. এই যে দেখো একটা কম্পিউটার সিস্টেম ধরো ওয়ার্ড ওরিয়েন্টেড বাসের মাধ্যমে হয়, অথবা সাবসিস্টেমের কম্পোনেন্টগুলোর মাধ্যমে কানেক্টেড থাকে, তো এইগুলাকে আমরা ইন্টারকানেকশন নেটওয়ার্ক বলে থাকি। ইন্টারকানেকশন নেটওয়ার্ক বলতে আমরা সুইচিং নেটওয়ার্ক গুলো পরে, কমিউনিকেশন কন্ট্রোলারও পরে, বাস কন্ট্রোলারও পরে, যে জাস্ট একটা কনটেক্সট। এইবার আসো মূল যে জিনিসটা সেটা আমাদের লাগবে এবং লাগে বলতে আমাদের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এটা আসলে, পরীক্ষা বলতে কম্পিটিটিভ এক্সাম বা যে শুধুই মাত্র তুমি ভাবতে পারো যে আচ্ছা গভর্নমেন্ট পরীক্ষা তো আমি দিব না, গভর্নমেন্ট পরীক্ষার ক্ষেত্রে আসলে লাগে এরকম, এগুলো আসলে লাইফ লং, এইসব কিছু কিছু টুকটাক জিনিস আছে। বিভিন্ন বাস সিস্টেম নিয়ে যে কোয়েশ্চেন, সিস্টেম বাস বলতে আমরা বুঝে থাকি সেট অফ প্যারালাল ওয়্যার কানেক্টিং টু অর মোর কম্পোনেন্ট অফ দ্য কম্পিউটার। কম্পিউটারের দুই অথবা ততোধিক যে কম্পোনেন্ট আছে এগুলোকে কি করে সে কানেক্ট করে থাকে। আর এটা আসলে 3 ধরনের, একটা কন্ট্রোল বাস, ডেটা বাস, অ্যাড্রেস বাস, এবং তিন ধরনের কাজ, হ্যাঁ, তিন ধরনের কাজ এবং 3টা ডিরেকশন আছে। ডিরেকশন বলতে ধরো ইউনি ডিরেকশন এবং বাই ডিরেকশন, ঠিক আছে। তো তোমার এখানে ডেটা বাসটা আসলে ইউনি ডিরেকশন, হ্যাঁ, ডেটা বাসটা আসলে কি ইউনি ডিরেকশন, আর বাকিগুলো আসলে কি বাই ডিরেকশন, দুই দিকে ডিরেক্ট হইতে পারে, সিপিইউ, মেইন মেমোরি, এই ধরনের, হ্যাঁ, প্রসেসর, রেমেন। এখানে আমি যদি এই সিস্টেম বাসটার একটা এক্সাম্পল দিই, সহজ একটা এক্সাম্পল দিই,
বাস্তব জীবনের ক্ষেত্রে আমরা বাস চলাচল করে না বাস্তব জীবনে রাস্তায়? হ্যালো, জি স্যার। বাসের মধ্যে যে যাত্রীগুলো থাকে এগুলাকে চিন্তা করতে পারো ডেটা বা ডেটা বাস। বুঝতে পারছি জি যে স্যার। ডেটা এগুলাকে কত নাম্বার, কে কোথায় যাবে নিয়ে যাচ্ছে, তাই না? জি স্যার, বুঝতে ডেটা। পারছি। আর যে গাড়ি যেই রুটে যাবে সেটা হলো অ্যাড্রেস। অ্যাড্রেস বাসের কাছে গাড়ি যেই রুটে যাচ্ছে সেটা কি অ্যাড্রেস বাস। এখন ধরো তোমার ডেটা বাস, অ্যাড্রেস বাস কোথায় গিয়ে থামবে, কিভাবে যাবে, ডানে যাবে না বামে যাবে, তোমার ট্রাফিক সিগন্যাল বলে দেয় না? ট্রাফিক সার্জেন্ট অথবা সিগন্যাল, বাংলাদেশে যদিও বলার মতো কি মানে যা ইচ্ছা তা হয়, কিন্তু নিয়ম অনুযায়ী কি তোমার ট্রাফিক সিগন্যাল বলে দিবে না ডানে যাবে না বামে যাবে, বা থামবে না চলবে। বা উন্নত দেশগুলোতে তোমার স্পিড অনুযায়ী তুমি কোন লেনে চলবা, মধ্যে, ডানে, বামে, বা কত নাম্বার লেনে চলবা তোমার স্পিড অনুযায়ী, এটা কিন্তু তোমার কন্ট্রোলিং হয় না? জি স্যার। এটা হলো কন্ট্রোল বাসের কাজ। ঠিক আছে, কন্ট্রোল বাসের কাজ। তোমরা এই তিনটা ভালোভাবে পড়বা। কন্ট্রোল বাস আমি জাস্ট রিয়েল লাইফ একটা এক্সাম্পল দিয়ে বললাম। কন্ট্রোল বাস, অ্যাড্রেস বাস, ডেটা বাস গুলো এটা জাস্ট একটা ফিগার, কিছুই না। আর এবং ফাইনাল যেটা হলো সেটা হলো একটা ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট হলো যেমন ধরো তোমাদের একজন বারবার বলে যাবে স্যার আজকে আর পারবো না, স্যার আজকে খিদে লাগছে, স্যার আজকে অনেক ক্লাস করছি। এই যে ধরো আমি কিন্তু ক্লাস নিচ্ছি আর সে কিন্তু বারবার আমার অ্যাটেনশন মানে নেওয়ার চেষ্টা করতেছে যে আমি তার কথা শুনে বাদ দেই কিনা, বা আমি স্টপ রাখি কিনা, বা আমি কোনো কমেন্টস করি না, ঠিক না? তো ঠিক ইন্টারাপ্ট হলো এরকমই একটা সিগন্যাল, সেটা হয়তো ডিভাইস হতে পারে বা যে কোনো সোর্স থেকে হতে পারে, যেটা প্রসেসরের অ্যাটেনশন সিক করে, যে প্রসেসর প্রসেসটাকে থামানোর জন্য অথবা কোনো একটা কাজের জন্য। ইন্টারাপ্ট, ইন্টারাপ্ট মানে আসলে কি বাধা। ঠিক আছে, তো এটা সহজেই কি বলবা, এটা একটা সিগন্যাল যেটা আসলে কি ডিভাইস, কোনো একটা সাম ডিভাইস থেকে হইতে পারে, সোর্স থেকে হইতে পারে, যেটা প্রসেসর অ্যাটেনশন সিক করে। আর ইন্টারাপ্ট গুলো বিভিন্ন ধরনের হইতে পারে, যেমন ধরো টাইমারের মাধ্যমে। টাইমার বলতে তুমি টাইম সেট করে দিলে, যেমন ধরো এই যে তোমাদের ক্লাস 5:30, আমার আর একটা ক্লাস 5:30, ধরো ফাইভের সাথে, এখন কি আমি তোমাদের ক্লাস কন্টিনিউ করবো? না ঘড়ির স্যার। টাইম বেজে গেলে, ধরো এগুলো হলো টাইমার। তারপরে প্রোগ্রামের মাধ্যমে আমরা করতে পারি। তারপরে ইনপুট আউটপুট ডিভাইসের মাধ্যমে করতে পারি। আবার ধরো আমার যদি এই যে হার্ডওয়্যার ফেলিওর হয়, হ্যাঁ ফেলিওর বলতে তোমার হার্ডওয়্যার হঠাৎ করে ক্র্যাশ করে দিল, তখন কি তোমার বর্তমান প্রোগ্রাম চলতেছে? চলতেছে না। এই ধরনের অনেকগুলো আমাদের ওয়ে আছে যেগুলোর মাধ্যমে আমরা কি করে থাকি, ইন্টারাপ্ট করে থাকি। আজকে আসলে আমরা মূলত কি শিখলাম? হ্যালো, একটা সিস্টেম কিভাবে কাজ করে, মানে কোনটা কার সাথে কানেক্টেড, মানে কিভাবে আর্কিটেকচার ডিজাইনটা মেইনলি করা হয়েছে আর কি, এটাই স্যার। তারপরে আচ্ছা আমি বলি, নাফিস আমি একটু বলি, হ্যাঁ। জি যেমন স্যার। ধরো আমরা প্রথমে পড়ছি আসলে ডিজাইন মেথোডোলজি কি, তারপরে একটা সিস্টেম কি বা কম্পিউটার সিস্টেম, তারপর একটা সিস্টেমকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি, যেটা স্ট্রাকচার বিহেভিয়ার। তারপরে ধরো আমরা একটা সিস্টেম কিভাবে ডিজাইন করতে পারি যেটা ইটারেটিভ ডিজাইন মডেল হবে। তারপরে আমরা যে ডিজাইন করি এই ডিজাইনের লেভেল গুলো, এবং এই লেভেলের কম্পোনেন্ট গুলো, এবং ওই ধরো রেজিস্টার লেভেলের কম্পোনেন্টের মধ্যে যে দুইটা টাইপ আছে ওইগুলোর কম্পোনেন্ট গুলো। ঠিক আছে, তারপরে ধরো আমরা যেটা পড়েছি সেটা হলো আমরা প্রসেসর লেভেলের কম্পোনেন্ট পড়েছি। ঠিক আছে, তারপরে ধরো সিপিইউ এবং সিপিইউ এবং তোমার ক্যাশ মেমোরির যে একটা ইন্টারনাল অর্গানাইজেশন সেটা দেখেছি। তারপরে এটার একটু ইলাবোরেশন আমরা দেখছি। তারপরে আমরা যেটা দেখেছি যে আসলে ইন্টার কানেকশন নেটওয়ার্ক, এবং ইন্টার কানেকশন নেটওয়ার্কের মধ্যে আমরা সিস্টেম বাসটা ভালোভাবে দেখেছি। ফাইনালি আমরা কি দেখেছি, ইন্টারাপ্ট। এই হলো আজকের আসলে আমাদের ক্লাসের আউটকাম। নাফিস তুমি রেসপন্সের জন্য 2 মার্কস, তুমি অনেক দূর বলতে পারছো আসলে। 2 মার্কস নেক্সট কুইজে যখন মার্কিং করবো তুমি আমাকে বলে দিবা, ঠিক আছে? জি স্যার।
থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তোমাদের অ্যাটেন্ডেন্সটা আমি ক্রিয়েট করে দিয়েছি।